তো এবার নিবেদিতা তার ফোনে মানে হাজব্যান্ডের ফোনে ফোন করে, অনেকবার ফোন করার পরে একজন ফোন তুলে বলে, হ্যালো আপনি কে বলছেন? তো রাস্তায় কোনো কারণে নিবেদিতার যে হাজব্যান্ড সে পাশে উঠতে গিয়ে পড়ে যায়। তাহলে পুরো বাড়ির মধ্যে এতটা শোক, এই শোকের মধ্যেও একজন কিন্তু খুব একটা বেশি শোকাহত ছিল না, তার হাজব্যান্ড যেন হেঁটে যাচ্ছে ওই ওই পার থেকে। তার যে মানে যা সে কিছু একটা করে রেত চালন করেছিল। তারপরে সবাই হই হট্টগোল, সবাই চেল্লাচ্ছে যে কি হলো কি হলো কি হলো এরকম করে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টিক নাইটস আর আমি হলাম তন্ময়, আর এটা হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 30। আর আমি দেখছি আপনারা কিন্তু প্রত্যেকটি এপিসোড দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না। আগের যে পডকাস্টটি সেইটাতে কিন্তু আপনারা প্রচণ্ড বেশি ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু সাবস্ক্রাইব এই মানে ভিডিওটিতে করতে ভুলবেন না। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা পডকাস্টে যাই। তো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের এপিসোড নাম্বার 30-এ। এটা আমাদের আগের ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছে আপনাদের থেকে, তো এটা আমাদের নেক্সট এপিসোড। আর আজকের একটু সিনারিওটা ডিফারেন্ট, কারণ আজকে আমাদের একজন গল্প পাঠিয়েছেন। আজকে গল্প পাঠিয়েছেন হচ্ছে নিবেদিতা ঘোষ। তিনি আমাদের মেল করেছেন গল্পটা, এবং আমি পড়িনি, ও পড়েছে পুরো গল্পটা এবং ওই এক্সপ্লেন করবে বাকিটা। তো একদমই শুরু করা যাক। আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি মেলটা যেটা তুই আমাকে পাঠিয়েছিলি, মানে তুই তো পুরো পড়িসনি, তুই আমাকে যখন পাঠিয়েছিলি তখন মানে উনি লিখেছেন যে উনি খুব ইন্ট্রোভার্ট, ওই জন্য উনি কমেন্টস করেন। আমি ওই জন্য মানে আমি খুব নতুন লাগলো, মানে যখন আমি দেখলাম যে নিবেদিতা ঘোষ কখনো দেখিনি, তো তারপরে দেখলাম মানে উনি নিজেই তারপরে নিচে লিখেছেন যে আমি ইন্ট্রোভার্ট বলে আমি কমেন্ট করি না, বাট তোমাদের প্রত্যেকটা এপিসোড আমরা দেখি বলেছে, মানে পুরো ফ্যামিলি নিয়েই দেখে মোটামুটি। এবার ফ্যামিলিটাও খুব বলতে গেলে ওনার ফ্যামিলি নিয়েই ঘটনাটা খুব প্যাথেটিক ঘটনা। তো আমার মনে হয় যে আপনাদের এটা শুনলে ভয় লাগবে, মানে এইটুকুনি আমি বলতে পারি, ভয় লাগবে বেশ। তো শুরু করা যাক। তো ঘটনাটা মোটামুটি আজ থেকে 10 বছর আগের, মানে 2015 কাছাকাছি। তো এরকমই বর্ষাকাল, আর সিচুয়েশানটা কিছু এরকম হয়েছে যে বর্ষাকাল হলেও মানে তাদের বাড়িতে বা তাদের ফ্যামিলি অ্যারাউন্ড একটা খুব ভালো সময় চলছিল। কারণ প্রথমে বলে নিই যে তাদের ফ্যামিলি সম্বন্ধে, যে নিবেদিতার হাজব্যান্ড নিবেদিতা, আর তার সাথে হচ্ছে হাজব্যান্ডের যে দাদা আর তার ফ্যামিলি, তারা প্রথমে একটাই বাড়িতে থাকতো। তার যে মানে শ্বশুর শাশুড়ি, নিবেদিতার যে শ্বশুর শাশুড়ি, তারা তখন বেঁচে নেই। তো ইভেনচুয়ালি কী হয় ওই সময়তে, যে ওদের মধ্যে একটু ঝগড়া হয় অনেক সময়, অনেকগুলো ফ্যামিলিতেই হয় যে কথা কাটাকাটি বা এরকম হওয়ার জন্যে। তো ওরা দুই ফ্যামিলি আলাদা হয়ে যায়। মানে ওদের আগে থেকে একটা বাড়ি ছিল ওখানে, যেই বাড়িটাতে ওরা দুজনেই থাকে না, মানে ওরা দুজনেই ডিসাইড করে যে আমরা এই বাড়িতে একসাথে থাকতে পারবো না। তো এবার একজন তো বেরোবে না, তো সেখানে ঝামেলাটা এরকম হয়ে গেছে যে ওই বাড়িটা খালিই রইলো, দুজন দুটো আলাদা জায়গায় শিফট হয়ে গেল। আর ওই বাড়িটাকে বিক্রি করার কথা চলছে, যে বিক্রি করে হাফ টাকা তারা নিয়ে নেবে। এবার যেরকম আমি বললাম যে ফ্যামিলি সম্বন্ধে, এই জিনিসটা পুরোপুরি হয়েছিল 2013 শেষের দিকে। তারপরে তাদের মানে তার যে নিবেদিতা হাজব্যান্ডের দাদার যে পুরো ফ্যামিলি, তাদের সাথে খুব একটা কথা হয়নি আর কি, মানে কথা হতো না। আর কেউ, কারণ এরকম ঝামেলার পরে কে কথা বলবে। হঠাৎ তাদের বাড়িতে ফোন আসে। এবার ফোন আসে এই জন্য 2013 আমি শেষের দিকে বলছি, তাদের বাড়িতে ফোন আসে যে ওর দাদা ফোন করেছে, মানে নিবেদিতার হাজব্যান্ডের দাদা, সে ফোন করে জানায় যে মানে আমাদের বেবি হতে চলেছে আর কি, আপকামিং। আর তখন বোধহয় 6 না 7 মাস হয়ে গেছিলো, মানে অনেকটা লেটেই জানিয়েছে আর কি, মানে হয়তো কোনো কারণ ছিল যার জন্য লেটে জানিয়েছে। তো লেটে জানায়, আর তারপরে 2-3 মাসের মধ্যে হয়, তখন 2014 স্টার্টিং। এবার আমি ডাইরেক্টলি 2015-তে আসবো। 2015-তে এরকমই বর্ষাকালের সময় 1000, মানে মোটামুটি 1 বছর সবে, পুরো 1 বছর বা 18 মাসে বোধহয় এই মুখে বার্তা হয়, যেটা আমি এক্স্যাক্টলি জানি না, মানে সেও লেখেননি। 1 বছর বা 18 মাসের মাথায় 2015-তে এরকমই বর্ষাকালে তার যে ছেলে হয়েছিল, সেই ছেলের অন্নপ্রাশন, তো তাদের নিমন্ত্রণ করেছে। এবার অন্নপ্রাশনের নিমন্ত্রণ করাতে, এবার যেহেতু তারা ফ্যামিলি,
আর বাইরে থেকেও অনেক, দেখ ফ্যামিলি বলে তো শুধু আমরা ভাই ভাই যদি আমি ধরি আর কি, ভাই ভাই বলেই তো নয়, অনেক মাসির ছেলে পিসির ছেলে অনেকে থাকে। তো তারা চাইছিল যে মানে যদিও বা সবাই মোটামুটি জানতো যে ওদের মধ্যে ঝামেলা হয়েছে, ওরা আলাদা হয়ে গেছে, তাও তারা চাইছিল, নিজেদের মধ্যে মিউচুয়ালি ডিসকাশন করেছিল যে এই জিনিসটা যাতে ওই দিনকে ওরকম ভিজিবল না হয় আর কি। তো তার জন্য আগে থেকে মানে আগের দিনই তারা চলে যায়, তাদেরকে ডেকে নেওয়া হয়। আর সব বলতে গেলে ওই একটা হয় না যে ছোট বাচ্চা যদি ফ্যামিলিতে আসে তো যতই ঝগড়া হোক কোথাও না কোথাও একটা ভালো হয়ে যায় আর কি সব কিছু, মানে এটা এনভায়রনমেন্টটা ভালো হয়ে যায়। আর তার সাথে হচ্ছে ওরা সব ঝগড়া ঠগড়া ভুলে গিয়ে ওরা চেষ্টা করছিল যে আবার ঠিক করে একসাথে থাকার। তখনও অবধি কিন্তু বাড়িটা বিক্রি হয়নি। তো এবার বিষয়টা যে ওই সময় দেখবি গঙ্গা নিমন্ত্রণ বলে একটা জিনিস হয়, যেটা মানে অন্নপ্রাশনের আগের দিন রাত্রিবেলা করতে যেতে হয়। মানে ওটা সবার থাকে না, হয়তো অনেকের থাকে অনেকের থাকে না, মানে আমাদের দিকে আছে। মানে উনিও বাঙাল ছিল কাইন্ড অফ, মোস্ট প্রবলি, আই ডোন্ট নো মানে এক্স্যাক্টলি, বাট বাঙালদেরই থাকে আমি এইটুকুনি জানি। এবার যদি আপনারা এক্সট্রা কিছু জেনে থাকেন যে শুধু বাঙাল ঘটি বলে নয়, সবারই থাকে, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। বাট এরকম একটা গঙ্গা নিমন্ত্রণ বলে জিনিস ওদের মধ্যে রয়েছে, প্রচলন। ওরা গঙ্গা নিমন্ত্রণ করতে যায়, তখন মানে যে মা মানে হচ্ছে তার যা আর কি, মানে নিবেদিতার যা, তার সাথেই গেছিলো। আর তার মানে ওই গঙ্গার মধ্যে কিছু একটা, গঙ্গা মানে কি ওই পুকুরেও যায় অনেকে, গঙ্গাতে তো আর যেতে পারে না, তো একটা ছুরি দিয়ে কেটে মানে কিছু একটা রিচুয়ালস হচ্ছিলো। ওই রিচুয়ালসের সময় মানে সে দুজনে তো পাশে, মানে যে নিবেদিতা সে হাতে কুলো নিয়ে দাঁড়িয়েছিল, আর তার আছে ছুরি দিয়ে এরকম কাটছিল। এবার নিবেদিতা হচ্ছে কুলো নিয়ে অন্যদিকে তাকিয়েছে, ও বুঝতে পারেনি যে ওর কাপড়েরও একটা কোনা মানে কেটে গেছে। ওটা তখনও ও বুঝতে পারেনি। ও তখন যখন ফিরে দেখছে যে কাপড়ের একটা কোনা কাটা, ঠিক আছে। এবার ও অত মাথা কামায়নি, হয়তো কোথাও লেগে টান টান ছিঁড়ে গেছে আর কি, কিন্তু পুরো কাটা, বোঝা যাচ্ছে যে কিছু একটা দিক কাটা হয়েছে। সেদিনকে সেরকম কিছু হয়নি। তো খুব ভালো, মানে হেভি এনজয় করেছে ওরা, খুব ভালো মজা হয়েছে। সব ফ্যামিলির লোকেরা, মানে দূরের ফ্যামিলির যারা লোকেরা, তারাও বেশ এনজয় করেছে। কিন্তু এবার ঘটনাটা হচ্ছে যে তারা ওখান থেকে চলে আসে, মানে ওদের দুজনের যে বাড়ির ডিস্টেন্স, যদিও তারা ভেবেছিল যে একসাথে থাকবে, কিন্তু অত তাড়াতাড়ি আর হঠাৎ করে তো একসাথে থাকা সম্ভব নয়। সবেমাত্র বাচ্চাটা হয়েছে, এবার দুটো ফ্যামিলি আবার সেই পুরনো বাড়িতে আসবে, আবার নতুন করে তৈরি, একটু সময় লাগে, টাইম লাগে। তো ওরা ভেবেছিল 6-7 মাস বাদে ওরা আবার, কারণ এগ্রিমেন্টেরও ব্যাপার আছে, এখানে ওরা ভাড়া থাকে, এখানে এগ্রিমেন্ট কারোর আগে কারোর পরে শেষ হচ্ছে, তো একটা টাইম বেছে নিয়ে 6-7 মাস বাদে, মানে 2014 শেষের দিকে ওরা, 15 শেষের দিকে ওরা ওই বাড়িটাতে আবার যাবে। তো এবার ঠিক আছে, ওগুলো তো পরের কথা, এগুলো প্ল্যান হয়েছিল, কিন্তু আসলেও তারা পৌঁছতে পারেনি, মানে তারা একসাথে থাকতে পারেনি। কারণ মানে যেই দিনকে অন্নপ্রাশন খেয়ে বাড়ি ফিরে যায়, সেই দিন রাত্রিবেলা থেকেই মানে খুব ঘাম হয় না, মানে তখন যেরকম বললাম বর্ষা, আর ওদের বাড়িতে এসি ছিল না, সেটা আলাদা ব্যাপার। বর্ষাতে একটুখানি, তখন 2015-তে কিন্তু অতটাও গরম থাকতো না, যে মানে এখন যতটা গরম আমাদের মনে হয়, বেশ ঠান্ডা, মানে তারও ওয়েদারটা ঠিকঠাকই লাগছে, পাখাও চলছে ফুল স্পিডে। তাও মানে যে হাজব্যান্ড নিবেদিতা, সে একদম ঘেমে পুরো ভিজে যাচ্ছে, মনে হয় পাখা ফাখা বন্ধ, অনেক 40 ডিগ্রি রোদের মধ্যে হাঁটলে যেরকম ঘেমে যায় সেরকম। তো সেই দেখে নিবেদিতার মনে হয়েছে যে হয়তো প্রেশার বেড়েছে। তো সে পরের দিনকেই ডাক্তারের কাছে নিয়ে যায়, কারণ নিবেদিতা হচ্ছে একজন মানে শহরেরই বলতে বলে থাকা, মানে যখন থেকে জন্মেছে তখন থেকে কলকাতা শহরেই থাকে। তো সেই জন্যে অত আর বেশি ওয়েট না করে, দেরি না করে ডাইরেক্ট গেছে ডাক্তারের কাছে, কারণ এটাই কিন্তু হওয়া উচিত যে কোনো শরীর খারাপ মানে ডাক্তারের কাছে যাও, ওষুধ খাও বা ডায়াগনোস করো যে কী হয়েছে। তো নিয়ে গেছে ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে নিয়ে গিয়ে দেখলো যে প্রেশার ট্রেশার সব কিছু ঠিক আছে। এবার ঘাম হয়েছে কেন, তো ডক্টর বললো যে এত টেনশন করার কিছু নেই, আপনি ওভার থিঙ্ক করছেন, হতেই পারে কখনো কখনো টেম্পারেচার আপ ডাউন হয়ে যায় মানুষের বডিতে। তো বললো ঠিক আছে, কী করা যায়। সেম জিনিসটা কিন্তু নিবেদিতার হাজব্যান্ডও বলছিল যে তুমি একদিন রাত্রিবেলা এরকম হয়েছে বলে তুমি এত কেন ইয়ে করছো। তো ঠিক আছে, সেরকম কিছু হয়নি। তো তারপরের দিনকে অফিস যেতে দেয়নি, মানে নিবেদিতা তার হাজব্যান্ডকে অফিস যেতে দেয়নি, কারণ শরীর খারাপ ভেবেছে। ঠিক আছে, এবার একটা না একটা সময় তো অফিস যেতেই হবে, আর এরকম একটা অদ্ভুত কারণের জন্য যে সে একদিন ঘেমেছে বলে কতদিন মানে কামাই করাবে। তো শেষে পরের দিনকে চলে গেছে, মানে একদিন ছুটি নিয়ে পরের দিন নিবেদিতার হাজব্যান্ড চলে গেছে। এবার সে যখন গিয়ে ডেস্কে বসেছে, কাজের ডেস্কে, সে দেখছে তার মন লাগছে না। মানে এমনিতে দেখ, মানে বলতে গেলে অনেকেই অফিসে গিয়ে হয়তো অতটাও মন লাগে না কাজ করতে,
বাট একটা তো বোঝা যায় যে আমার অন্যদিন মন লাগছে, কিছুদিন মন লাগছে না। শরীর খারাপ হলে আবার অনেক সময় মন লাগতে চায় না এরকম কাজে। তো সে বললো, সে নিবেদিতাকে ফোন করে মানে যখন টিফিন টাইমে বলছে আজকে না ভাল লাগছে না ঠিক, মানে তখন নিবেদিতা চেল্লামিল্লি করছে, বলছে আমি তোমাকে তো বললাম যে যেতে না, তোমার শরীর খারাপ এইসি। তখন বলছি না রে, না না শরীর খারাপের জন্য না, এমনিই মন লাগছে না, কালকে আসিনি না, তুমি আমার বাজে একটা অভ্যাস ধরিয়ে দিচ্ছ যে ছুটি নেওয়ার। এই সেই বলে আবার যে সেকেন্ড হাফ অফিস তখন 2:30 থেকে বোধ হয়, তো তখন সে অফিসে যায়, মানে অফিস করা আবার চালু করে। এবার অনেকক্ষণ হয়ে গেছে, এমনিতে 7টার সময় বাড়ি ঢুকে যায়, মানে অফিসটা খুব বেশি দূরে নয়, আর তখন অতটাও ট্রাফিক থাকতো না যতটা এখন থাকে, খুব বেশি দূরেও ছিল না। তো 7টা থেকে 7:30 ম্যাক্স তো নিবেদিতার হাজব্যান্ড ঢুকে যায় আর কি বাড়িতে। সেই দিন তখন 9টা বাজে, বাইরে যদিও বৃষ্টি হচ্ছিল, তার জন্যই সে 9টা বাজার পরে অতটা চিন্তা করেনি, কারণ যে ঠিক আছে হয়তো বৃষ্টিতে কোথাও আটকে গেছে। 9টা বাজে, তখন 9:30 বাজে, তখনও আসছে না। তো এবার নিবেদিতা তার ফোনে মানে হাজব্যান্ডের ফোনে ফোন করে, অনেকবার ফোন করার পরে একজন ফোন তুলে বলে, হ্যালো আপনি কে বলছেন। মানে ফোনে তো লক লাগানো থাকে, তো ওরা খুব মানে খুঁজে পায়নি আর কি নাম্বার। তো রাস্তায় কোনো কারণে নিবেদিতার যে হাজব্যান্ড সে বাসে উঠতে গিয়ে পড়ে যায়। বাসে উঠতে গিয়ে, চলন্ত উঠতে বাসে গিয়ে বা না না, মানে বাসে উঠতে গিয়ে জাস্ট নর্মালি হেঁটে উঠতে গিয়ে সে পড়ে যায়, পড়ে গিয়ে মাথায় লেগেছে। এবার অত তাড়াতাড়ি তো খুঁজে পাওয়াটা সম্ভব নয়, যে তার কন্ট্যাক্টস কি, তার বাড়ির অ্যাড্রেস দিয়ে এত কন্ট্যাক্ট বার করা তো সম্ভব নয়। এটা যদি অফিসে হতো বা এরকম কিছু হতো তাহলে নয় ওখানে একটা ব্যাকআপ নাম্বার দেওয়া থাকে, ওখানে কল করা যায় এমার্জেন্সিতে, সেগুলো তার আই কার্ডে লেখা থাকে না। তো কেউ বুঝতে পারেনি, কিন্তু যখন ফোন করার পরে ওখান থেকে বলছে আপনার হাজব্যান্ড পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, সে এখন মানে অজ্ঞান, তো আপনি যদি চান তাহলে চলে আসুন, এমনিতে টেনশনের কোনো ব্যাপার নেই, ডাক্তার বলেছে কালকে সকালবেলা ছেড়ে দেবে। মানে মানে ওকে সিকিউর লোকেশনে নিয়ে চলে গেছে অলরেডি হসপিটাল, মানে হসপিটালেই ছিল, জ্ঞানও এসেছিল, তারপরে ওই অ্যানেস্থেশিয়া দিয়ে মানে ঘুম পাড়ানো, অলরেডি ট্রিটমেন্ট হ্যাঁ ট্রিটমেন্ট হয়ে গেছে তখন, মানে ঘুম পাড়িয়ে রাখার মতো আর কি, মানে অজ্ঞান তো বলা যায় না ওটাকে, ঘুম পাড়িয়ে রাখার মতো। তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, কালকে উনি নিজেই বাড়ি চলে যেতে পারবেন, আপনি টেনশন করার দরকার নেই, কিন্তু যদি আপনি আসতে চান আপনি আসতে পারেন। তো এবার নিবেদিতা এত কিছু শুনে নিশ্চয়ই বাড়িতে তো বসে থাকবে না, তো সে চলে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে দেখে যে মানে একটা জেনারেল বেডে দেওয়া আছে, জেনারেল বেডে সবসময় তো আর ঢুকতে দেয় না, তাও একবার উনি ফার্স্ট টাইম গেছেন বলে ওনাকে বাইরে থেকে দেখতে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, কারণ ওখানে তো অনেক পেশেন্ট থাকে। তো বলেছে যে আপনাদেরকে মানে হসপিটাল থেকে কালকেই ছেড়ে দেওয়া হবে সকালবেলা। তো নিবেদিতা সেরকম ক্যান্টিনে গিয়ে বসেছিল, খেয়েছে টেয়েছে, কারণ তখন তো আর হঠাৎ করে খাওয়া দাওয়া হয়নি, তো রাত্রে খেয়েছে, কারণ সেও বুঝতে পেরেছে, আমি যেরকম আগেই বললাম যে শহরের মেয়ে তো টেনশন একটা অবধি লিমিট অবধি হয়, যে মাথায় তো ফেটেছে মানে ঠিক হয়ে গেছে, ও কোনো অসুবিধা নেই, ডাক্তার বলে দিয়েছে পরের দিন ঠিক হয়ে যাবে, তো যাই একটু খেয়ে নিই। তো খেতে গেছে, তখন বাজে হচ্ছে পৌঁছতে ওখানে 11টা বেজে গেছিলো, ওই 12টার দিকে আর কি। ক্যান্টিন ইউজুয়ালি বন্ধ হয়ে যায়, বাট তবুও সেই দিনকে কোনো একটা কারণে খোলা ছিল, মানে যে রোগীদের তাদেরকে খাবার দিয়ে কোনো একটা কারণে খোলা ছিল। তো সেই গিয়ে এবার খুবই নাম করা আর বেশ বড় হসপিটাল, বলতে হসপিটাল না নার্সিংহোম, কারণ এবার যে আমি বললাম যে এবার ওরা খুব বেশি বড় লোক ছিল না, কিন্তু ওর অফিস থেকে যে কার্ডটা দেওয়া হয়, মানে আই থিঙ্ক ওটাকে বলে হেলথ ইন্স্যুরেন্স, ওই যে কার্ডটা দেওয়া, ওই কার্ডের আন্ডারে ওই নার্সিংহোমটা পড়ে, বিশাল বড় নার্সিংহোম। তো ওখানে মানে টাকাটা দিতে লাগে না, স্যালারি থেকে কিছু খুবই কম পোর্শন ওটা পুরো বছরে কেটে যায়। তো এবার যখন খেতে বসেছে তখন হঠাৎ করে তার ফোনে কল আসে যে আপনার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ, আইসিইউতে দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন। মানে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ, আইসিইউতে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আপনি চলে আসুন। এবার ভাবছো যে হঠাৎ করে কি হলো, ওর অবস্থা খারাপ কি, ওর পুরো বডি কাঁপা চালু হয়েছে। এবার সবাই মাথা ফেটে গেলে ইউজুয়ালি ভাবে নার্ভের হয়তো প্রবলেম হয়ে গেছে। তো এবার পরের দিন থেকে ওই চেক আপ শুরু হলো। এবার আমি যেরকম বললাম যে টাকা পয়সা নিয়ে টেনশন নেই, ওদের একটা লিমিট ছিল আই থিঙ্ক 7 লাখের, 7 থেকে 7.5 লাখের কিছু, তার আন্ডারে যাই হবে তো ওরা করিয়ে দেবে। তো ওই জন্য অতটা চাপ ছিল না টাকা পয়সা নিয়ে। তো পর যত টেস্ট আছে ইনস্ট্যান্টলি করে নেওয়া হয়েছে 1 থেকে 1.5 দিনের মধ্যে। তারপরে জানা গেছে যে মাথায় তো কিছুই হয়নি, কিন্তু সে কনস্ট্যান্ট মানে একটা টাইমের পরে গিয়ে
মানে যখনই দুপুরবেলা 3:30 পার হচ্ছে তখন একবার, আর রাত্রিবেলা 12টার সময় একবার, এই দুটো টাইমে কনস্ট্যান্ট। মানে এবার নার্ভের প্রবলেম হলে নার্ভ তো আর মানে নিজের মতো টাইম ঘড়ি চলছে না নার্ভের মধ্যে, এই দুটো সময়তেই মানে বডিটা পুরো আলাদা লেভেলের কাপ ছিল। মানে ওটা হয়তো ডাক্তাররাও ভয় পেয়ে গেছে যে এটা কী হচ্ছে, কারণ তারা তো বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি হচ্ছে এটা কী। এবার যেরকম আমি বললাম যে ওটা খুব বড় একটা নার্সিংহোম, এবার তাকে বলা হয়েছে, এবার এই সম্বন্ধে সেও আমাকে এটাই লিখেছে যে আমিও জানি না এটা সত্যটা কতটা, মানে কতটা সত্য এই কথাটা আর কি, সেটা সে জানে না। বাট সে লিখেছে যে তাকে জানানো হয়েছে যে ডাক্তাররা তারা কনসাল্ট করেছে হচ্ছে বাইরের ডাক্তারদের সাথে, মানে জার্মানির ডাক্তারদের সাথে কিছু কনসাল্ট করেছে ভিডিও কলে যে এটা কী কারণ হতে পারে। তো ওরাও কিছু পায়নি, তো সেই জন্য সে ডাইরেক্ট বলেছে দেখুন আমরা পুরোপুরি চেষ্টা করেছিলাম, যে মানে জার্মানি ডাক্তারের সাথেও কথা বলেছি, তারাও বললো তারা এরকম কিছু কখনো শোনেননি বা কখনো দেখেননি এরকম ব্যাপার। বলছে মানে খুব টেনশন, মানে তখন তো খুব টেনশন। ডাক্তার বলছে আপনি অতটা চিন্তা করবেন না, অনেক সময় এরকম সিমটমস হয়ে থাকে মানে যেগুলো আনইউজুয়াল হয়ে যায় কিন্তু আবার পরে গিয়ে নিজে নিজে ঠিক হয়। তো ওনাকে আমরা ব্রেনেরই কিছু মানে মেডিকেশনের মধ্যে রাখছি যেটা গিয়ে পরে গিয়ে শান্ত হয়ে যাবে। এরকমভাবে 1 সপ্তাহ কাটে। এবার যেরকম আমি বললাম যে একটা 7.5 লাখের বিল ছিল, সেটা অলরেডি ওই 4th দিনের পরেই লিমিটটা ক্রস হয়ে যায়, কারণ এত টেস্ট। আর জার্মানির যে ডাক্তারের সাথে কনসাল্ট করেছে এটা তো আর কোনো ডাক্তার মানে নিজের ভালো মানে নিজের থেকে করবে না যে যাই আমি করে আসি এরকম, তো সেটারও একটা চার্জেস ছিল। তো সব মিলিয়ে দেখতে গেলে 7.5 লাখ পার। আর ওদের কাছে খুব বেশি সেভিংস ছিল না, তার কারণ হচ্ছে সবে মাত্র যেরকম আমি বললাম যে 2 বছর আগে ওরা পার করেছিল, আর তারপরে ওরা মানে ওই যে আগের বাড়ি, সে আগের বাড়িতে যাওয়ার ভাবছিল। তো ওখানে কনস্ট্রাকশনের কিছু কাজ তাতে হাত দিয়েছে দুজনেই, 2 ভাইতেই, মানে কে হাফ ওই ভাই করছে হাফ এই ভাই করছে, তাতে প্রচুর টাকা বেরিয়ে যায়। তো যেহেতু ওদের কাছে 7.5 লাখ টাকা, দেখ এবার সবাই বলতেই পারে যে কেন এসেনশিয়াল টাকা রাখেনি। তো এবার যখন একটা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে তাও 7.5 লাখ টাকা, তো সেই দিকে অতটা টাকা কেউ রাখে না, তাও যথেষ্ট টাকা। আর তার সাথেও হচ্ছে মোটামুটি ওদের কাছে 1.5 থেকে 2 লাখ টাকা ছিল সেভিংস করা, সেই টাকাটাও শেষ হয়ে যায়। তারপরে আর তাদের কাছে টাকা থাকে না, মানে কীভাবে আর চালাবে, কারণ তার হাজব্যান্ড তো কোনো কথাই বলতে পারছে না। তার হাজব্যান্ড যদি কথা বলে কিছু আইডিয়া দিত যে আমার অফিসের এই লোক সেই লোক বা কোথাও তো একটা ধার নিয়ে দাও, এরকম কিছু পসিবল না। এবার যে লোনের জন্য ট্রাই করবে সেটাও করতে পারছে না, কারণ সে জব করতো না, মানে নিবেদিতা কখনো জব করেনি। তো ইভেনচুয়ালি তার যে গয়নাগুলো সেগুলো দেয় বন্ধক দিয়ে, টাকা নিয়ে আসে, যেটা খুবই কম, মানে বন্ধক দিলে টাকা দেয় না অতটা। তো বন্ধক দিয়ে টাকা নিয়ে আসে, যেই দিনকে টাকাটা নিয়ে আসে পেমেন্ট করবে বলে তার হাজব্যান্ড মারা যান। এবার মানে খুবই শোকাহত, মানে খুবই, এটা বলতে গেলে সে কখনো ভাবেই নি হওয়ার ছিলই না, হওয়ার ছিল না, হওয়ার ছিল কি ছিল না সেটা তো ভগবান জানে, কিন্তু সেটা কখনো এইরকমভাবে তো হতে পারে না হঠাৎ করে যে তার হাজব্যান্ড তার আগের দিন মানে জাস্ট খেয়ে দিয়ে এলো। একটা এত খুশির মাহল ছিল যে ওরাও বুঝতে পারছিল যে 2 ফ্যামিলির মধ্যে মানে ঝামেলা ঠিক হয়ে গেছে, একসাথে তারা থাকবে। তার জাস্ট বাদে খেয়ে দিয়ে বাড়িতে ফেরার পরে এরকম জাস্ট একটু ঘাম দিয়েছিল, একদিন ছুটিও নিল, ডাক্তারের কাছেও গেল, পড়ে গেল, মানে এত কিছু এইটুখানি সময়ের মধ্যে 10 থেকে 12 দিনের মধ্যে সব কিছু হয়ে গেল। সে এতটাই শোকাহত হয়ে গেছিলো যে সে আর বুঝে উঠতে পারছিল না কি করবে। এবার যেরকম 13 দিনের কাজ হয়, তো সেই 13 দিনের কাজ তার দাদারাও এসছে, বলছে আর কি, বোঝাচ্ছে কী করবে, মানে সেখানে তো ওদেরও কিছু করার নেই, বোঝাচ্ছে যে তোমাদের মানে যদি কোনো রকম মানে তোমার যদি কোনো রকম থাকে দরকার তুমি বলবে আমাদের সাথে এসেই থাকবে, কারণ ওই একই বাড়িতে তো চলে যাওয়ার কথা, আমাদের সাথে এসে থাকবে। এই সব জিনিসের মধ্যেই এত একটা বলতে গেলে পুরো বাড়ির মধ্যে এতটা শোক, এই শোকের মধ্যেও একজন কিন্তু খুব একটা বেশি শোকাহত ছিল না, এটা হচ্ছে ওর দাদার বউ শোকাহত ছিল না অতটা। এবার সেটা কীভাবে বুঝলো যে ওর মানে যে ওর জায়ের ফ্যামিলির দিকের লোকেরা যখন এসছে বেশ এসে সেই কথা বলছে, একটা ডেকোরাম মেনটেন করাও তো একটা জিনিস, হয়তো তোমার অতটা ফিলিংস নেই তার প্রতি,
বাট তবুও ডেকোরাম জানি না ওয়ার্ডটা ঠিক হবে কিনা এখানে, বাট তবুও ওইখানে এরকম একটা অবস্থা, সেখানে তুমি হেসে হেসে কথা বলছো, সেটা তো ঠিক দেখায় না। তো তার মনের মধ্যে এটা লাগে যে এত হাসি কিসের এদের, মানে এখানে আমার এরকম অবস্থা। ভেতরে ফিল না হলো বাইরে শো করা উচিত। সেটাই অবভিয়াসলি, কারণ অনেকের নাই হতে পারে, ফিলিংস নাই থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো সেই যাই হোক, এই সব কিছু কাটলো, কেটে এবার তাকে তো একটা কিছু কাজ খুঁজতে হবে। যদিও বা লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড অল এগুলোর যা যা টাকাপত্র ছিল বেশ ভালোই অ্যামাউন্ট সে পেয়েছে, বাট তবুও মানে বাড়িতে বসে থাকলে তো তার মানে ওভার থিঙ্কেই শেষ হয়ে যাচ্ছে, কী হবে, মানে একা থেকে থেকে ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। তো সে একটা জব খোঁজে। এবার জব খোঁজার জন্য সে তো আর বাড়িতে থাকতে পারবে না, বাড়ির থেকে বেরিয়ে অনেক জায়গায় ইন্টারভিউ দিতে যায়। এবার এইসব হতে হতে মোটামুটি 1 বছর কেটে গেছিলো। মানে আবার যখন নিজের মনের মধ্যে জোর এসছে যে 1 বছর কেটে গেছিলো, তখন বার্ষিক যেটা হয়, বার্ষিক একটা হয় না যে 1 বছর পূরণ হলো, তো কাজ হ্যাঁ, তো একটা কাজ করতে হয় তার জাস্ট কয়েকদিন আগে, মানে 1.5-2 সপ্তাহ আগে, মানে তখন তো আরও বেশি, কারণ একটু খরচাও আছে তখন। তো সেই চাইছিল না যে সেভিংসটা থেকে বার করে করুক, সে চাইছিল নিজের টাকা আর্ন করে সেটা দিয়ে সে করবে। তখনও বৃষ্টি 1 বছর যেরকম হয়ে গেছিলো। একদিন সে বাসে করেই তার যাতায়াত ছিল, কারণ সে তো আর অতটা ল্যাভিশ লাইফ লিড করতো না, যেরকম বললাম। সে বাসে উঠতে যায়, তার মনে হয় মানে বাস ফাঁকা, খুব একটা ভিড় নয়। বাসে উঠতে গিয়ে কে জানি এটা মনে হয় তাকে টেনে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার এটা অনেক সময় মনে হয়, যখন দেখবি মাথা ঘুরে গেলে হঠাৎ করে, তখন এরকম মনে হয় সে সেটাই ভেবেছিল যে আমার মাথা ঘুরছে, না এটা ঠিক নয়। তো বাসে উঠে বাড়ি আসে। বাড়ি আসার আগে, মানে যখন বাড়িতে ঢুকবে তার জাস্ট একটু আগে কে যেন তার নাম নিয়ে ডেকে উঠল। অ্যান্ড সে পিছন ঘুরে দেখতে পেল না কাউকে। মানে এটা হয় না, আওয়াজ যদি আসে পেছন থেকে জাস্ট মানে একটুখানি দূর থেকে আওয়াজটা এলো, পিছন ঘুরে দেখলো কেউ নেই। আওয়াজটা চিনতে পারেনি, মানে আওয়াজ চিনতে পেরেছে সেরকম না, আওয়াজটা চিনতে পারেনি। সে ঘুরে দেখলো কেউ নেই। সে হয়েছে হয়তো মনের ভুল, অনেক সময় এরকম কিন্তু মনের ভুল হয়। সেটা হ্যাঁ, মাথায় ভাবতে থাকলে মনে হয় কি ডাকছে বা কোনো একটা আওয়াজ পাওয়া যায়। তো সে বাড়িতে আসে, খেয়ে দিয়ে সেদিনকে শুয়ে পড়ে। আর এই যে বললাম যে ওই হাসাহাসি ওগুলো শোনার পরে একদিনকে পরে তার যাকে বলেছিল তুমি ওরকম কেন করছিলে, সেই নিয়ে ঝামেলা টামেলা হয়। তো ওরা আর একসাথে থাকেনি কখনোই। তো ওই প্রপার্টিটাও বিক্রি করার কথা হচ্ছিল, বাট ওই প্রপার্টিটা বিক্রি হচ্ছিল না কোনো একটা কারণে। সেই কারণটা আমাদেরকে জানায়নি যদিও। তো এবার যেরকম বললাম যে খেয়ে দিয়ে সে ঘুমোতে যায়, খুব একটা প্রবলেম হয় না। প্রত্যেকদিন উঠে আবার আরেকটা ইন্টারভিউ, তো আরেকটা ইন্টারভিউতে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে এতটাই দেরি হয়ে গেছিলো, সে যদি একটা চাকরি পেয়েও যায় তবুও তার ফার্স্ট স্যালারি ওই কাজের আগে আসবে না। তো সে ভাবছিল যে এবার দেখি কয়েকটা যদি দোকানে পাওয়া যায়, যে তার সাথে কথা বলে নেবো, যে আমি এখন মানে সেলস ওমেন বা বলতে পারি শোরুম টাইপের, আমি তার সাথে কথা বলে নেবো যে এই কদিনের আমাকে টাকাটা দিয়ে দেবেন, তারপরে মাসে মাসে পে করবেন, কোনো অসুবিধা নেই। তো সেরকম একটা সোনার দোকানে যায়। মানে সোনার যে সে বন্ধক রেখেছিল সেটা কিন্তু সে ফেরত পায়নি, আর সেই দোকানের কথাও আমি বলছি না, কারণ ওটা কনফিউজ হয়ে যেতে পারে লোকে। তো সে একটা অন্য সোনার দোকানে যায় কাজের জন্যে, কারণ সেই সোনার দোকানের একটা পোস্টার সে মানে যখন এত জায়গাতে ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় পোস্টার লাগানো থাকে না, আমরা এরকম লোক খুঁজছি। তো সেরকম সে পেয়েছিল, সেরকম গিয়ে বলে যে আমি একটা কাজ চাই, কারণ আমার এখন অতটা মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না, আর আমার এই স্বামীর কাজ, এইটুখানি দিনের টাকাটা যদি আপনি আমাকে দেন, যদিও সেটা খুবই কম ছিল, কিন্তু সে মেনে নিয়েছিল, ঠিক আছে আমি দিতে পারবো, কিন্তু হিসাব করে যে ওই কটা দিনের টাকা সেরকম নয়। মানে তাকে 22,000 টাকা স্যালারি অফার করা হয়েছিল, কিন্তু 10 দিন কাজ করার জন্য তাকে বলা হয়েছিল যে 3,500 টাকায় দিতে পারবে। যদিও সে না কাজ করে, তারপরে সেই জন্য একটা মাথায় তো থাকেই তাদের, সেরকম 3,500 টাকা। বললো ঠিক আছে 3,500 টাকা অন্তত কিছু তো হবে, কিছু না হলো। তো সে এবার রেগুলার কাজে যাওয়া চালু করে। একদিন বহুত বৃষ্টি হচ্ছে, বাস স্ট্যান্ডে সে দাঁড়িয়ে, আর যেরকম সোনার দোকান কিন্তু বন্ধ হতে হতে ওই 9:30 বেজেই যায়। তো 9:30 ওরকম সময় বেজেছে, বাড়ির থেকে ওই 45 মিনিট দূরে, তো বাসে উঠবে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। একটা নিজের চেনা পরিচিত লোক যদি কেউ ওই পার দিয়েও হেঁটে যায়, সেটা তো বোঝা যাবে যে হ্যাঁ আমি চিনি। অনেক সময় হয়তো সেম ধাঁচের বা সেম দেখতে অনেক লোক হতে পারে, তো সেরকমই তার লেগেছে যে তার হাজব্যান্ড যেন হেঁটে যাচ্ছে ওই পার থেকে।
আর সে তার মনের ভিতরে মানে হঠাৎ করে একটা হয় না, দেখবি ভয় না ঠিক অনেক দিন বাদে, এবার এটা আমি বলে বোঝাতে পারবো না, বাট তিনি যেরকমভাবে লিখলো যে অনেক দিন বাদে নিজের ভালোবাসার মানুষকে দেখে, যার সাথে অনেক দিন দেখা হয়নি, তার ভিতরটা ওরকম হয়ে উঠেছিল, ভয় সে পায়নি। সে দেখলো কেউ একজন হেঁটে যাচ্ছে, হেঁটে গিয়ে একটা বাস এসে দাঁড়ালো, বাসে মানে বাসটা দাঁড়িয়ে রইলো 2-3 মিনিট, তারপরে সবাই হই হট্টগোল, সবাই চেল্লাচ্ছে যে কি হলো এরকম করে। সে এই পার থেকে দেখতে পেলো যে ওই পারে বাস থেকে একজন পড়ে গেছে, তার মাথা ফেটে গেছে। এইবার তার মাথায় মানে স্ট্রাইক করেছে, এরকম তো আমার হাজব্যান্ডেরও হয়েছিল, তাই দেখে আসি। এইখানটাতে হচ্ছে সব থেকে বড় একটা, মানে এইখান থেকে ঘটনাটা শুরু বলতে গেলে। রাস্তার এই পার রাস্তার ওই পার 2 লেনের রাস্তা, পার করতে যাবে, এই ডান দিক বাঁ দিক দেখছে গাড়ি আসছে কিনা, ডান দিক বাঁ দিক দেখলো কোনো কিছু আসছে না, হাঁটলো, হেঁটে মিডিলের যে লেনটা হয়, মানে মিডিলের যেখানে একটা দাঁড়ানোর জায়গা, ওখানে দাঁড়ালো। তখনও সবাই চেল্লামিল্লি করছে, ডান দিক বাঁ দিক দেখলো, ওই পার হবে, নেই কিছু, বাস নেই, লোকেরা চেল্লামিল্লি করছিল সেটা নেই, ইভেন ওই বাস স্ট্যান্ডে আর কেউ নেই, হঠাৎ করে গায়েব, মানে চোখের সামনে থেকে এটা হয় না। মানে আমিও যখন পড়েছিলাম আমি কখনো বিশ্বাসই করতে পারিনি তখন, কিন্তু ঘটনা যখন পরে এগোবে তখন ধীরে ধীরে বোঝা যাবে যে এগুলো কেন সত্য। সে তখন মানে নিজে, প্রথম কথা হচ্ছে ওইটা হচ্ছিল সেকেন্ড ডে কাজে যাবে, সে মানে বুঝতে এটা কি হলো আমার সাথে, সে আবার সেটাকে পুরনো একটা ঘটনার সাথে কানেক্ট করেছে যে আমাকে তো এরকম, আমি ওই দিনকে শুনেছিলাম কি একটা ডেকেছিল কিন্তু আমি দেখতে পাইনি, তো আমার মনের ভুল হবে কারণ আমি হয়তো হারিয়েছি ওই জন্য, মানে ও যেরকম বললাম প্র্যাকটিক্যাল মাইন্ডেড। তো সে ওখান থেকে এবার আবার বাস আসে, মানে অপোজিট সাইডে চলে আসে, বাস আসে, বাসে ওঠে, বাড়ি চলে যায়। সেদিনেও কিছু হয়নি আর। তারপরের দিন থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে কে যেন ওকে ডেকে দেয়, মানে ধর ঘুম ভাঙবে, মানে সকালবেলা মানে একাই ঘুমায়, কে ডাকবে, কেউ যেন ডেকে দেয়, বলে তোমার অফিস আছে, এরকম টাইপের হয় না, স্বপ্নতেই হয়তো দেখে, আমরা তো জানি না, সেও আমাকে তাই লিখেছে, আমি হয়তো স্বপ্নতেই দেখতাম। তো তাকে কেউ ডেকে দেয়, সে একদম এক্স্যাক্ট টাইমে ওঠে, যখন থেকে অফিস যাবে তার থেকে আগে, মানে যখন প্রত্যেক দিন ওঠে সেই সময় এক্স্যাক্ট, মানে না এদিক না ওদিক, 1 মিনিটের এদিক ওদিক না, ওই সময়তেই তাকে ডাকে, ওই সময় উঠেই পড়ে। এবার উঠেছে, উঠে আবার যাবে, আবার ফেরত আসার সময়, তো ফেরত আসার সময় আবার সেম জিনিসটাই দেখতে পায় ওই সেম বাস স্ট্যান্ডে। আর একটা জিনিস ফলো করেছে, যখনই মানে নিবেদিতা বাস স্ট্যান্ডে যায় তখন আর কাউকে দেখতে পায় না, মানে কেউ থাকেই না ওই বাস স্ট্যান্ডে, এরম পুরো খালি থাকে। এই জিনিসটা 2-3 দিন দেখার পরে মানে নিজেকে খুব অসুস্থ মনে করে একটা ডাক্তারের কাছে যায়। এবার তাকে বলে, মানে মাথার ডাক্তার আর কি, সে তাকে বলে দেখুন আমার সাথে এরকম হচ্ছে। তো একটা সিনড্রোম বলেছিল ওই ডাক্তারটা, যে তুমি তোমার যে ফ্ল্যাশব্যাকটাকে বারে বারে মানে তোমার এখন একটা লুপের মতো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ বারে বারে সেম ফ্ল্যাশব্যাক। তো তার জন্য ওষুধ দিয়েছিল রাত্রিবেলা ঘুমানোর। এবার ঘুমের ওষুধ, ঘুম তো ভাঙবে না, তাকে সে বুঝতে পারছে যে তাকে ডাকছে কিন্তু সে ঘুম ভাঙছে না। এই হতে হতে হঠাৎ করে পুরো বিছানাটা কেঁপে ওঠে, আর ওকে কেউ একজন ঝাঁকিয়ে দিয়ে চলে যায়, মানে ওই রকম সকালবেলা ঘুম ভেঙে যায়, দেখে মানে ঝাঁকালে যে নিচে যখন খাটের নামলে খাটের পায়াটা যদি নড়ে যায় একটা জায়গাতে থাকতে থাকতে একটা দাগ হয়ে যায় না, সেই দাগ থেকে সরে রয়েছে খাটের পায়া, মানে নিশ্চয়ই কেউ ওটাকে নাড়িয়েছে, জোরেই নাড়িয়ে অবভিয়াসলি। তারপরে তার মাথায় স্ট্রাইক করে যে না, কিছু একটা হচ্ছে। এবার যেরকম আমি বললাম যে সে এখন হরর পডকাস্ট শোনে, মানে তখনও এগুলো শুনতো। আর 2015-তে তখন বোধহয় পডকাস্ট তো হতো না, তখন ওই অডিও স্টোরি, রেডিও মানে ওই রেডিও মিলছি নাকি সব, মানে আমি এক্স্যাক্ট এখন নামগুলো মনে পড়ছে না। তো সেরকম রেডিওতে শুনতো, তো সেরকম শুনে এইটুখানি জানে যে হয়তো যখন একই জিনিস এত কিছু হচ্ছে কোইন্সিডেন্স, আর তাকে ডাকা হচ্ছে, তো এটা নিয়ে এবার একটুখানি সচেতন হতে হবে, মানে কি হচ্ছে বোঝার জন্য। তখনও সে ডাইরেক্ট কারোর কাছে চলে যায়নি, সাইকিক বা কারোর কাছে, সে বোঝার চেষ্টা করেছে যে কী হচ্ছে। তো ধীরে ধীরে সে বুঝতে পারে যে যত কিছু হচ্ছে, আর সেই আওয়াজটা বলেছিলাম না পেছন থেকে ডেকেছে,
সেই আওয়াজটা যেদিন থেকে সে বোঝার চেষ্টা করে যে না আজকে থেকে আমি বুঝবো, সেই দিন থেকে আবার প্রত্যেক দিন যখন মানে চাকরি থেকে ফেরে, ওইগুলো তো হচ্ছেই, যে বাসের ওগুলো হচ্ছেই, ফেরার সময় 2 থেকে 3 দিন পর পর তাকে ডাকে। আর যে 3 নম্বর দিন সে পুরো শুনে বুঝতে পারে যে এটা তোর হাজব্যান্ডের গলা, যে ওর হাজব্যান্ড ওকে ডাকছে। ইউজুয়ালি বলে যে পেছন ঘুরে তাকাতে না, তো সেটা তার মাথায় ছিল যে ওই প্রথম দিন পেছন ঘুরে তাকিয়েছিল, তারপরে যে এই আবার বোঝার চেষ্টা করে 2 দিন, তখন সে আর পেছন ঘুরে তাকায়নি। যখন হাজব্যান্ডের গলা শুনেছে তখন সে ভেবেছে এবার আমার মানে সে একটা হয় না যে আমার আর বেঁচে থেকে কী হবে, আমি দেখি গিয়ে, মানে তার আর কোনো ওরকম কিছু পিছুটান নেই আর কি। ঘুরে দেখেছে, মানে ঘুরে তাকিয়েছে, দেখেছে কেউ নেই। ঘুরে যখন আবার সোজা তাকিয়েছে তখন দেখে ওর হাজব্যান্ড। আমার এখন গায়ে কাটা কাটা দিচ্ছে ওরা ব্যাপারটা শুনে। দাঁড়িয়ে আছে ওর সামনে, সামনে দাঁড়িয়ে আছে। এবার ডাইরেক্ট মানে এরকম ঘুরে যদি কাউকে দেখিস হঠাৎ করে চমকে যাবি তো, দিকেও থাকুক, তো চমকে গেছে। এবার ওর হাজব্যান্ড ওকে বলছে আমাকে দেখেও ভয় পাচ্ছ? এবার মানে ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, ও শুধু দেখছে। বলছে ঠিক আছে তুমি আজকে চলে যাও, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলবো। এরকম বলে কি যেন একটা হলো। ওর ঠিক রাত্রিবেলা তখন কটা বাজে, 2টো না 2:30-এর সময় ওকে একজন একটা দাদু এসে ডাকছে, মানে ওই বাইরের রাস্তায় যারা ভিক্ষা করে ডাকছে যে কী গো মা তুমি এখানে শুয়ে রয়েছে কেন, তোমার শরীর খারাপ, এরকমভাবে। তো উঠেছে, চোখ খুলে দেখে 2:30 বাজে, রাস্তায় পড়ে আছে, মানে একদম বাড়ির থেকে একটু দূরেই। আবার বাড়িটা একটুখানি বলতে গেলে বর্ষাকাল রাত্রিবেলা, আর বাড়িটাও যে একদম এক্স্যাক্ট কলকাতার ডেন্স এরিয়া তো না, একটুখানি কলকাতা আউটস্কার্টস। আচ্ছা, ভেতরে হলে তো বাড়ি থেকে বাড়িঘর থাকতেই বেশি, আউটস্কার্টসের দিকে। এবার উঠে যায় ঘরের মধ্যে গিয়ে, সে খুবই টেনশন করে যে এটা কী হচ্ছে আমার সাথে। এত কিছুর পরে যখন সে বুঝতে পারে যে তার হাজব্যান্ড তার সাথে কানেক্ট করার চেষ্টা করছে বা হাজব্যান্ডের রূপ ধরে কেউ, তখন সে একটা সাইকিকের মানে সাইকিক স্পেশালিস্ট বলে বোধহয় তাদেরকে, যারা মডার্ন যুগে এরকম সুপার ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করে। তো সেই একটা নাম্বার বার করে, গুগল তখনও ছিল, আর মোটামুটি জিও রেভলিউশন আসবে করছে বা এসে গেছে, তখন আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তো ওই সময় সবার হাতে ফোন, ফ্রি ইন্টারনেট, তো ওরকম গুগলে খুঁজে পেয়েছে যে এরকম একজন লোক রয়েছে, সে আবার ইউটিউবে ভিডিও বানায়। তো তার নামটা আমাদেরকে রিভিল করতে না করা হয়েছে, তার জন্য আমি করবো না। উনি কি জানিয়েছেন? উনি নামটা আমাকে জানিয়েছেন। তো তাকে কন্ট্যাক্ট করে। এবার কন্ট্যাক্ট খোঁজা খুবই ইজি ছিল তার জন্য, কনসালটেন্সি ফিটা একটু বেশি ছিল, বাট তবুও তখন একটা চাকরি পেয়ে গেছিলো আর সেভিংস তো ছিলই। এবার সব থেকে বড়ো কথা হচ্ছে এইরকম একটা সিচুয়েশান, টাকা পয়সা নিয়ে ভেবে আর লাভ নেই, তো তার সাথে কনসাল্ট করে। তো সে জানান যে ঠিক আছে আমরা আপনার হেল্প করব। এবার এই জন্যেই আমি বলতে না করেছিল যে কনসালটেন্সি ফিসটা বেশি, আর ওনাকে যখন বলাও হয়েছিল যে একটুখানি প্রবলেম আছে ফাইন্যান্সিয়াল, আপনি ঠিক করেন, উনি বললো না আমার এটা চার্জেস, তো আমাকে এটা দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্যই উনি বলেছেন জানাতে না। তো ব্যাপারটা হচ্ছে সেরকম যে ডেকেছেন, একটা বোর্ড হয়, যেই বোর্ডের মধ্যে অনেক অ্যালফাবেটস, নাম্বার, ওগুলো লেখা থাকে, মানে উনি সেই বোর্ডটার নাম জানেন না। ওটাকে আই গেস উইজি বোর্ড বলে। এটা সার্কেলও থাকে যেটা মুভ করে, হ্যাঁ উইজি বোর্ড বলে। তো ওটা দিয়ে মানে ওনার টিমের 3 জন ছিল, উনি ছিলেন, আর উনি বলেছিলেন যে যখন উনি আসবেন তার আগে যাতে ওনার সাথে মানে 2-3 দিন আগে থেকে যাতে ওনার সাথে ফোনে কথা না বলে, কারণ উনি তো জানতো না যে ভালো খারাপ কি পজিটিভ নেগেটিভ, তো উনি জানতো না, উনি ভাবেই নি যেটা ওনার হাজব্যান্ড হতে পারে, মানে এক্স্যাক্টলি সত্যিই হাজব্যান্ড হতে পারে। তো এসে এবার কানেক্ট করার চেষ্টা করে, কানেক্ট করাতে বেরোয় যে হ্যাঁ ওটা ওনার নিজেরই হাজব্যান্ড, যে এতদিন ধরে দেখা দিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল। এবার তো এই সব বোর্ডের মধ্যে থেকে তারা কোয়েশ্চেন বলা মানে জিজ্ঞেস করা চালু করে, যেগুলো হচ্ছে খুবই নর্মাল কোয়েশ্চেন্স, ইয়েস নো অ্যালফাবেটসে। আর হ্যাঁ, আর জিজ্ঞেস করেছেন যে আপনার কি কোনো ইচ্ছে রয়েছে যার জন্যে আপনি এখান থেকে যেতে পারেননি বা বেরোতে পারেননি এই রেলম থেকে? উনি বলেছেন না। এবার ওই নাটা বলাতেই সবাই হঠাৎ করে অবাক হয়ে গেছে। মানে ইউজুয়ালি যদি কারোর কোনো ইচ্ছে না থাকে
বা হ্যাঁ, আর অপঘাতেও মৃত্যু হয়েছে সেরকম না, অপঘাতের মৃত্যু সেটাকে বলা যায় যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, স্পট ডেড হয়ে গেল। তো তিনি তো মোটামুটি সময়ের সাথে সাথে ডিটোরিয়েট করেছে, 10 দিন পরে তারপরে গিয়ে তিনি মারা যান আর কি। তো সেরকমই আর কি ভাবে যে হঠাৎ করে তো তার সোলটা তার বডি থেকে বেরোয়নি, সময় নিয়ে তারপরেই বেরিয়েছে। এবার জিজ্ঞেস করেন যে তাহলে কী কারণ, মানে তারা নিজেদের মধ্যে এবার অত তো অ্যালফাবেট দিয়ে বোঝানো যায় না আমার এই কারণ ওই কারণ যাই। তো ওরকমভাবে নিজেদের মধ্যে ডিসকাশন করেছে আর নিবেদিতাকে জিজ্ঞেস করেছে তোমার কি মনে হয়। উনি তো বলছেন না, ওর জন্য ওনার কোনো এরকম ইচ্ছে ছিল না। বললো আমার তো কিছু মনে হচ্ছে না সেরকম। এবার ওদেরই একটা এরকম কেস ছিল এর আগে, যেই কেসে এরকম হয়েছিল যে ব্ল্যাক ম্যাজিকের কারণে একজন মারা যায়। তো সেই জন্যে তার মাথায় স্ট্রাইক করে যে সে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে আপনাকে কি তাহলে এখান থেকে মুক্তি করতে দেয়নি, তো কি আপনাকে বেরোতে দেয়নি এখান থেকে? উনি বলেছে হ্যাঁ। এইবার ঘটনাটা যায় আরও অ্যাডভান্স লেভেলে। এবার তিনি সাইকিক স্পেশালিস্ট, তিনি বলেন দেখুন এইবার যে ঘটনাটা এসছে এই ঘটনাটা কিন্তু আমি কিওর করতে পারবো না, কারণ আমার যে এক্সপার্টিস সেটা হচ্ছে যে আমি তার কানেকশানটা তৈরি করব, তার সাথে আমি নর্মালি লজিক্যালি কথা বলবো, তার যে দরকারটা সেটাকে আমি মানে সলভ করব, বা তার কী প্রবলেম সেটা আমি আপনাকে জানাবো। কিন্তু এখানে যখন একটা থার্ড পার্টি এসে গেছে যে কেউ একজন ওনাকে রিলিজ হতে দিচ্ছে না বা বেরোতে দিচ্ছে না, সেখানে আপনাকে কিন্তু কোনো ওঝা বা তান্ত্রিকের মানে পরামর্শ নিতে হবে, তাকে কিন্তু ডাকতে হবে। তো এবার মানে এটা তো লজিক্যালি ঠিকই কথা বলেছেন উনি। তো উনি মানে যে নিবেদিতা, তার তো চেনাশোনা কেউ ছিল না, উনি ওনাকেই বলেন যে আপনার যদি কেউ চেনাশোনা থাকে তো একটু জানাবেন। উনি একবারই নাম্বারটা দিয়ে দেন, মানে চেনাশোনা থাকে তাদের, একবারই নাম্বারটা দিয়ে দেন। আর মোটামুটি 15 দিন বাদে, মানে এখন তো সবাই বুঝে গেছে যে এখানে কোনো রকম এইরকম কোনো কারণ নেই যে এখানে ভয় পেতে হবে বা কিছু, এসে গেছে। ওরা খুব তাড়াতাড়ি এটাকে ঠিক করতে যায়, কারণ একটা আত্মার এতদিন ধরে ফেসে থাকা, যেখানে 1 বছর পুরো হবে, মানে মোটামুটি 10 থেকে 15 দিন, মানে ওই 1 থেকে 2 দিন আগে আর কি, মানে তার 1 বছর পুরো হওয়ার। তো ওঝাটি আসেন, মানে ওঝাটি বলেন যে আচ্ছা মানে শোনেন পুরোটা আগে, প্রথম কথা ফোনে, তারপরে উনি আসেন, বলছে ঠিক আছে আমি দেখছি। তো একটা কি বলে ওটা, একটা জল রাখার পাত্র টাইপের থাকে, সেই পাত্রতে উনি বলেন যে মা তুমি একটু এদিকে তাকাও। তো সে ওইদিকে তাকাতে বললো যে তোমার এখানে একটা ছায়া ভেসে উঠবে, আবছা ছায়া, এই ছায়াটা যদি তোমার চেনা হয় তাহলে তুমি আমাকে বলবে। ছায়াটা ভেসে উঠেছিল ওর জায়ের, যেটা খুবই হয়তো ইললজিক্যাল ব্যাপারটা, কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি এরকম, যারা ধর পীর বাবার কাছে যায় বা এরকম জায়গায় যায় বা তান্ত্রিকের কাছে যায়, তাদের কাছে এরকম একটা থাকে, যেটাকে কী বলে এক্স্যাক্টলি আমি জানি না। তো ওইখানে ছায়াটা একদম হালকা ছায়া, মানে পুরো ছবি তো না, হালকা ছায়ার মতো ওঠে। তো বলেন যে আমার যা হতে পারে। এবার তান্ত্রিকটা তাকে জিজ্ঞেস করেন যে তোমাদের কি কখনো ঝামেলা হয়েছিল? বলছে হ্যাঁ আমাদের তো প্রচুর ঝামেলা, মাঝখানে ঠিক হয়েছিল, তারপরে তার ওই অন্নপ্রাশনের জন্য ঠিক হয়ে গেছিলো, বাচ্চাটা নতুন হয়, তো তার আসার পরে মানে ওখান থেকে আসার পরে এরকম এরকম ঘটনা ঘটেছে। তারপরে ওঝাটা নিজের কিছু ক্রিয়া করে জানতে পারে যে তার যে মানে যা, সে কিছু একটা করে প্রেত চালন করেছিল ফ্যামিলির উপর নয়, হাজব্যান্ডের উপর। আর সেই প্রেতটাকে এইটা বলেছিল, মানে অনেক সময় কী হয় যে প্রেতের সাথে তুই যদি ডিল করিস যে আমি তোমাকে কিছু একটা দেবো, তো সে ডিলটাই করেছিল ওর হাজব্যান্ডের লাইফটাকে, যে ওই প্রেতটা ওর লাইফটা নিয়ে যাবে। এবার প্রেতটা যখন ওর নিজে প্রেত, ও তো আর ওর হাজব্যান্ডের লাইফটা নিয়ে গিয়ে ছেড়ে দেবে না। তো এইবার ওর মানে এইবার যে ওঝাটি, উনি কানেক্ট করার চেষ্টা করেন নিবেদিতার হাজব্যান্ডের সাথে, তার কিছু ক্রিয়ার সাথে। কিন্তু সে নিবেদিতাকে বলে দিয়েছিল দেখ আমি যেরকমভাবে কানেক্ট করব তো ওর হাজব্যান্ডের একটু অসুবিধা হবে, মানে আত্মার একটুখানি অসুবিধা হবে, কিন্তু আমার কিছু করার নেই, তো কানেক্ট করতে হবে। নিবেদিতা বললো ঠিক আছে, কারণ জানতে হবে না ব্যাপারটা কি। কানেক্ট করেছে, কানেক্ট করার পরে এইটা জানতে পারে যে ঘটনাটা সে এতদিন যে জানতো যে হাজব্যান্ড তার বাস থেকে পড়ে গেছে, তার হাজব্যান্ড তখন ওঝাকে বলেন, এবার ডাইরেক্ট তো বলেন, এবার ওই মাইন্ড কানেকশান কিছু একটা
ওজাকে বলেন যে যখন বাসে উঠতে গেছিল ওকে মনে হয়েছিল কেউ একজন টেনে ফেলে দিয়েছে, পেছন থেকে টেনে নিচে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে ও যখন হসপিটালে পৌঁছে গেছিলো, তো যখন সে হসপিটালে ছিল আর ফোনটা যখন এসেছিলো তার কাছে এই ফোনটা ছিল, তো তখন যখন শুনতে পায়, মানে ফোনটা জাস্ট রিং করে ওঠে, তখন সে শুনতে পায় তার ওয়াইফের সাথে কথা হচ্ছে। তখন সে দেখে তার পাশে, জাস্ট তার লেফট সাইডে, মানে সে তো আর নড়তে পারছে না, সে চোখ দিয়ে এরকম দেখছিল, সে তার ভার্জনে, মানে তার হাজব্যান্ডের ভার্জনে, যে কেউ একজন তার পাশে দাঁড়িয়ে তাকে ফু দিচ্ছে, মানে এরকমভাবে ভয়ানকভাবে চোখগুলো বাইরের দিকে এসে ফু দিচ্ছে তাকে। তখনও সে বুঝতে পারেনি সেটা কি, কিন্তু সে নড়তেও পারছে না, মানে একদম কোনো আওয়াজ বেরোচ্ছে না মুখ থেকে, কিচ্ছু হচ্ছে না, সে ফু দিচ্ছে। তারপরে যেদিনকে সে মারা যায় সেদিনকে ওই প্রেতটি এর মানে মানে নিবেদিতের যে হাজব্যান্ড, তাকে একটা মানে আবদ্ধ করে, কিছু একটা দিয়ে আবদ্ধ করে তাকে নিয়ে যায়। আর তারপরে 13 দিনের যে কাজটা হচ্ছিল, মানে তার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো, মানে ওই প্রেতটাই নিয়ে এসেছিলো দেখাতে যে দেখ সবাই তোর শ্রাদ্ধের কাজ করছে। কিন্তু ওই শ্রাদ্ধের কাজ হওয়া সত্ত্বেও, মন্ত্র পড়া সত্ত্বেও সে ওখান থেকে রিলিজ হতে পারেনি। এইবার তাদেরকে এসে ঘটনাটা বলছে কিভাবে। নিবেদিতার যে যেই প্রেতের সাথে ডিল করেছিল এটা, সেই ডিলে শুধু এইটাই ছিল না যে প্রেতটা দেবে, মানে এনার জীবন লাইফটা দেবে, সে আরও 11খানা যে পাঠা বলি সেটাও বলেছিল। আর তার সাথে এটাও বলেছিল যে তারাপীঠে গিয়ে, মানে একটা স্পেসিফিক জায়গা আছে, যে স্পেসিফিক জায়গাতে সে অরিজিনাল মানুষের মাথার খুলি ওখানে পুঁতে আসবে, যেটা হয়তো আমরা সেই নিয়ে আলোচনা করব না, কোথায় পাওয়া যায় না পাওয়া যায়, মানে যেগুলো ডার্ক কাজ হয় সেগুলো। তার মধ্যে সে 9টা পাঠা বলি দেওয়ার পরে আর 2টো দেয়নি। ভেবেছে কাজ তো হয়ে গেছে, ওরে কোনো লাভ নেই। এটা ওঝাটি বলেন নিবেদিতাকে যে উনি দেননি, যার জন্যে তুই গিয়ে দেখ, বা তুই এখন ফোন করে জিজ্ঞেস কর যে তার যে ছেলে তার এখন কি অবস্থা। তখন সেই প্রেতটি ওর হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে ওর ছেলেকে বরবার, ওর ছেলে এখন মোটামুটি বলতে গেলে, এখন বলবো না, এখন সম্বন্ধে উনি আমাকে কিছু বলেননি, ওই সময়কার কথা উনি বলেছেন যে একদমই বিকলাঙ্গ হয়ে যায় আর কি, মানে জন্মায় ঠিক মতো, তারপরে একদম প্যারালাইজ নয় ঠিক, মানে যেটাকে আর কি বলে হাত পা ঠিক মতো কাজ করেন না, মানে ওই রকম একটা ব্যাপার হয়ে যায়। আর তারপরে এই ওঝাটি তার যে ফাইনাল মানে যে কাজ, সেটা 1 বছর বাদের যে কাজটা, সেই কাজটা করে তারপরে তার যে মানে হাজব্যান্ডের আত্মাটিকে সেটাকে রিলিজ করে দেয়। তো এই ঘটনাটা শোনার পরে না, মানে শোনার কি, আমি দেখার পরে আমি সেদিন রাত্রিরে ঘুমাতে পারি। আর আজকে আমাদের পডকাস্টের মাঝে যা হলো, মানে সেটা আমরা এখন পডকাস্টে রাখবো না অবশ্যই, যাতে আপনাদের মানে ভিউইং এক্সপিরিয়েন্স যাতে খারাপ না হয়। আপনারা যদি চান আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন মিস্টিং নাইটস, বা এখানেই আমরা এই চ্যানেলেই শর্ট হিসেবে আপলোড করে দেবো। আমাদের মাঝখানে কিন্তু 2বার বা 3বার মানে ব্যাঘাত ঘটেছে, বা সেটা অন্য অনেক কারণ হতে পারে, হতে পারে, কিন্তু এমন টাইমে হয়েছে ব্যাঘাতটা আমাদের উঠে মানে মাঝখানে কাট করতে হয়েছে, আর কি কাট করতে হয়েছে, একটু ভয়ও পেতে হয়েছে না পেয়েছি, আমি এখনো ভয় পাচ্ছি। যাই হোক, তো আশা করি আপনাদের এই পডকাস্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে হাইপের বাটনটিতেও ক্লিক করে দেবেন। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ, শুভরাত্রি।